আরে ওয়াও, কি রে, কি বললো তোকে? সব খুলে বলতো। ইলা লজ্জা পেয়ে কাঁথা টেনে মুখ ঢাকলো। বলেছে আমার নাম সুন্দর। পরি হাসতে হাসতে হাত চাপড় দিল। বাহ, এতদিনে কারো মুখে তোর নাম সুন্দর শুনলাম। আরে ইলা, তুই তো খুশিতে পাগল হয়ে যাবি। পরি, তুই বুঝবি না। আমি তো ভেবেছিলাম উনি কখনো রিপ্লাই দেবেন না, কিন্তু উনি দিলেন। মানে আমি ওর কাছে শুধু ফ্যান না। আরে বোকা, এখনো তো সবে শুরু, বেশি স্বপ্ন দেখিস না তো। তাসকিন বড় মানুষ, ওর চারপাশে লাখো ফ্যান। আমি জানি, তবুও আজকে উনি শুধু আমাকে রিপ্লাই দিয়েছে, সেটাই আমার কাছে পুরো পৃথিবী। সারাদিনটা ইলার খুশিতে কেটে গেল। রাতে ইলা আর ঘুমালো না। মোবাইলটা বুকে নিয়ে শুয়ে রইল। মাঝে মাঝে মেসেজ ওপেন করে পড়লো, আবার স্ক্রিনে হাত বুলালো, হাসলো। তারপর আবার চোখ ভিজে গেল অশ্রুতে। কিন্তু এই কান্না কষ্টের না, এটা পিওর খুশির কান্না। রাতটা ইলা শান্ত রাতে ঘুমিয়ে পড়েছিল। ভোরে উঠে নরম আলো এসে পড়ে জানালার ফাঁকে। মনটা আজ অদ্ভুত একটা আশা আর শখে ভর্তি। কলেজে যাওয়ার আগে মোবাইলে বসে ইলা টাইট টেক্সট লিখলো। একবার গভীর নিঃশ্বাস নিয়ে সেন্ড করে দিল। গুড মর্নিং, আশা করি আজকের দিনটা আপনার জন্য সুন্দর হবে। হৃদয়টা কেঁপে উঠল পাঠানোর পর। মনে মনে তার অপেক্ষা আর উৎকণ্ঠা ছিল। তারপর একটা গান বাজিয়ে রেডি হয়ে কলেজের পথে তাড়াহুড়ো করে বের হয়ে পড়ল। কলেজে ক্লাসে রুটিন মতো পড়াশোনা করে, কিন্তু মন সবসময় ফোনে। বারবার অজান্তে স্ক্রিনখানি চেক করে ফেলছে। কত মানুষের মতোই না ইলাও ভেতর থেকে নিজের অপেক্ষা লুকাতে পারছে না। ক্লাস শেষে বাড়ি ফিরল। দরজা খুলে ঢুকতেই বাবা হাসি মুখে তাকালেন। কিরে, আজকে তোর মুখটা আলাদা রে। গুড মুড নাকি? কিছু না আব্বু, আজ মনটা একটু ভালো। সবার সাথে টেবিলে বসে দুপুরের ভোজ সারল। মায়ের খাওয়া নিয়েও কিছু কথা আড্ডা। খাবারের শেষে ইলার বাবা একটু খোঁচা দিলেন। বলতো, কে সেই সৌভাগ্যবান যাকে নিয়ে এত খুশি? কেউ না আব্বু। রুমে ফিরে ফোনটা হাতে নিল। অপেক্ষা যেন অনন্ত। স্ক্রিন খুলতে ঝিলমিল 1 মিনিট আগে তাসকিন নতুন একটা ভিডিও পোস্ট করেছে। ইলার চোখ নীরবে উজ্জ্বল হয়ে উঠল। হাতটা কেঁপে কেঁপে মেসেজ লিখতে শুরু করলো। আপনার নতুন ভিডিওটা দেখলাম, খুব সুন্দর। আপনি কেমন আছেন? কোনো উত্তর নেই। ইলা তারপর আরেকটা পাঠালো। আপনার ডিসক্রিপশনে যে লাইনটা ছিল, জীবন ছোট ভালোবাসো, আমি সেটা খুব পছন্দ করি। কয়েক মিনিট কেটে গেল, কোনো উত্তর নেই। ইলা বারবার রিফ্রেশ দিল, কিন্তু নোটিফিকেশন নেই। মনে খটকা করে উঠলো, কিছুতেই বুঝে উঠতে পারলো না। একটু হেরে ফিল করেও মাথা ঝুলি নিয়ে বসে রইল। মনে মনে ভাবলো, ও তো অনেক ব্যস্ত হবে, হয়তো পরে দেখবে। কিন্তু টানটা নামলো না। আবার মেসেজ পাঠালো, এবার সামান্য বেশি অনুরোধময় স্বরে। আপনি প্লিজ একটু বলবেন আপনি কেমন আছেন? আমি শুধু নিশ্চিত হতে চাই। এবার ফোনটা কাঁপলো। তাসকিনের অ্যাকাউন্ট থেকে একটি শর্ট রিপ্লাই এসেছে, কিন্তু সেটি কড়া স্ক্রিনে লেখা। হ্যাঁ মেয়ে, এত মেসেজ করো কেন? আবার বেশি কথা বলতে ভালো লাগে না, তাই বারবার মেসেজ পাঠিও না। ইলার বুকটা যেন ছেকে ধরা গেল। মুখ থেকে চুপচাপ শব্দ বের হলো না। কিছুক্ষণ পরে নিজে লিখতে গেল। আমি 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 তো কেবল আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। আপনি রিপ্লাই দেন না বলে দুটো মেসেজ দিয়েছিলাম। আমি দুঃখিত যদি বিরক্ত করে থাকি। কিছু সেকেন্ড চুপ থাকার পর তাসকিনের পরের মেসেজটা আরো কঠোর ছিল। আমি বারবার বলছি একটি কথা, মেনে চলো। একদম বারবার মেসেজ করবে না, না হলে আমি ব্লক করে দেব। এখানে ইলার চোখে ঘূর্ণি উঠল। মনটায় শত রং একসাথে ছুটল, আশা, লজ্জা, আঘাত আর একখানা করুণতা। ফোন ধরে মাথায় হাত দিয়ে বসে রইল বেশ কিছু মুহূর্ত। সে কথা লিখতে পারল না। মনে মনে প্রশ্ন করল, আমি এতটাই খারাপ? শুধুই আমার ছোট্ট আগ্রহ কি এত বেশি? এখানে ইলার ভেতরে একটা দ্বন্দ্ব জেগে উঠল। তাসকিনের প্রতি টান রয়েছে, কিন্তু তাসকিনের কথাটি যেমন কাটা বসিয়েছে, তেমনি ওনার অমায়িক স্বরে বলা আমি বেশি কথা বলতে পছন্দ করি না। ওটা ইলার মনের মধ্যে কতটা জায়গা দেবে। ইলা ভেবেছিল ভালোবাসায় কিছু হলেও, কষ্ট হলেও একবার কথা হলে সব সহজে মিটে যাবে। কিন্তু এখন হোঁচট লাগার দগদগে ব্যথা শুরুর ডাক দিল। পরি এসে পাশে দাঁড়ালো। ইলার চোখ ভিজে আছে দেখে বুঝে গেল। কি হলো, তুই কি আবার মেসেজ দিলি? ও কি বললো? ইলা কণ্ঠখানে সেদিন আগে খোঁচাই করলো না, শুধু ফোনটা হাতে ধরে কাঁদো কণ্ঠে বলল, ও বলল বারবার মেসেজ করলে ও ব্লক করে দেবে। আমি ভুল করলাম, আমি আর মেসেজ করব না। পরি প্রথমে একটু ক্ষেপে গেল, তারপর ধীরে ধীরে ইলার হাত ধরে বলল, এভাবে নিজের মন ছেড়ে ফেলার দরকার নেই তাসকিন, তার মতো থাক। আর তোর জীবনেও তো আমি আছি, বাবা মা আছেন, কাকা চাচিমা আছেন, তুই কেন কষ্ট পাচ্ছিস? ইলা চোখ মুছে শুধু নিজেকে সামলে নিল। তার ভেতর একটা কণা লজ্জা আর কষ্ট মিশে রইল। রাত হয়ে গেছে। আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে। তালুকদার বাড়ির সবাই যখন যার যার কাজে ব্যস্ত, ইলার ঘরে শুধু টেবিল ল্যাম্প জ্বলে আছে।
সে বিছানার কিনারে বসে ফোন হাতে ধরে আছে, কিন্তু মন যেন ভাঙা আয়নার টুকরো হয়ে গেছে। বিকেলের কথাগুলো তার মাথায় বারবার বাজছে, শব্দগুলো কানে লোহার হাতুড়ির মতো পড়ছে। সে ভেবেছিল তাসকিন হয়তো অন্য সবার থেকে আলাদা, কথা কম বললে অন্তত রাগ দেখাবে না, কিন্তু আজকের কড়া উত্তর যেন ইলার ভেতরের রঙের আশা ভেঙে দিয়েছে। সে ফোন হাতে নিয়েও কিছু লিখলো না, শুধু চোখ বুজে কান্না গোপন করতে লাগলো। ঠিক তখনই রাত 10:30টার দিকে মোবাইলটা হালকা কম্পন দিল। নোটিফিকেশন বারে ভেসে উঠল তাসকিন মেসেজ করেছে। ইলার বুক কেঁপে উঠল, দ্রুত খুলে দেখলো। সরি, আজ অনেক কাজের চাপ ছিল, মাথা গরম হয়ে গিয়েছিল, তাই হয়তো রাগ দেখিয়ে ফেলেছি। এই জন্য সত্যিই দুঃখিত। ইলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাসকিন নিজেকে সরি বলছে, মনের গভীরে খুশির ঝড় বয়ে গেল। অভিমানের দেয়াল তখন অটুট। সে ভেবেছিল আজ আমি আর উত্তর দিব না, বুঝুক সে কেমন লাগে। মেসেজটা দেখে সে ফোনটা টেবিলে রেখে দিল। বুকের ভেতর থেকে চুপচাপ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কিন্তু তাসকিনের দিকটা যেন ভিন্ন। শিলার কোনো রিপ্লাই পেল না। প্রথমে ভেবেছিল হয়তো নেটওয়ার্ক নেই, পরে দেখলো মেসেজ সিন হয়ে গেছে। মনে মনে একটু অসুস্থ হলো। এই মেয়েটা একেবারেই উত্তর দিচ্ছে না কেন? আমি তো সরি বলেছি। তাসকিন কিছুটা চিন্তা করলো, কিছুটা বিরক্ত হলো। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিল সে একটা ভিডিও বানাবে, তবে সেটি সিরিয়াস না, বরং একদম ফানি। রাত 11টার দিকে টিকটকে ভেসে উঠলো তাসকিনের নতুন আপলোড। ভিডিওতে সে এলিসার সাথে কথা বলছে আর সরি বলছে। এলিসাকে বলছে যেন রাগ করে না থাকে। ফানিভাবে এলিসার রাগ ভাঙাচ্ছে। তারপর এলিসার সাথে নকল মারামারির ভঙ্গি করে শেষে হেসে বলল, কাউকে কষ্ট দিতে চাই না, সবাই হ্যাপি থাকো। এই ভিডিওটা আপলোড হতেই নেট ভরে উঠলো লাইক আর কমেন্টে। অনেক ফ্যান লিখতে লাগলো, ভাইয়া আজকে এমন কিউট লাগছে এলিসাকে, আর আপনাকে মাথা গরম ঠান্ডা করার নতুন ফর্মুলা এভাবে বলবো জামাইকে রাগ ভাঙাতে। কিন্তু ওদের ভিড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক ছিল ইলা। বিছানায় শুয়ে থাকতেই ফোনে নোটিফিকেশন এলো। প্রথমে দেখে ভেবেছিল আবার একটা সাধারণ ভিডিও, কিন্তু খুলেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। ইলার মনে হলো ও তো আমার কথাটাই পরোক্ষভাবে বলতে চাইছে। সরি তো বলেছিল, এখন আবার এমন ভিডিও বানালো, তবু আমি অভিমান ভাঙবো না। হাসতে হাসতে ইলা বালিশে মুখ লুকিয়ে ফেললো। বুকের ভেতরটা খুশিতে কাঁপছে, অথচ বাইরে গম্ভীর মুখে ফোন রেখে দিল। রাতটা কেটে গেল এই টানাপোড়েনের মাঝে। একদিকে তাসকিন যিনি বোঝাতে চাইছেন তিনি সত্যি দোষ স্বীকার করেছেন, অন্যদিকে ইলা যে খুশি হলেও নিজের অভিমান ভাঙাতে চাইছে না। কলেজ থেকে ইলা সেদিন দুপুরে একটু ক্লান্ত হয়ে বাসায় ফিরল। গরম রোদে হাঁটতে হাঁটতে ঘাম ঝরছিল, মাথা ভারী হয়ে গেছিল। ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা গিয়ে ফ্রেশ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলো। ম্লান হলেও একটা আলাদা উজ্জ্বলতা আছে, কারণ তার মন এখন পুরোটা তাসকিনকে ঘিরেই। ফ্রেশ এসে হাতটা যেন আপনি ফোনের দিকে বাড়ালো। মনে মনে ভাবলো, আজ যদি তাসকিন একটু সময় দিয়ে কথা বলে তাহলে দিনটা সুন্দর হবে। ফোন আনলক করে টিকটকে ঢুকে দেখলো তাসকিন অনলাইনে নেই, তবুও সাহস করে একটা মেসেজ টাইপ করলো। গুড আফটারনুন। 10 মিনিট গেল, কোনো রিপ্লাই নেই। আবার লিখলো, আপনি লাঞ্চ করেছেন? কোনো উত্তর নেই। তবু ইলার ভিতরে হতাশার চেয়ে কেমন একটা আশার আলো কাজ করছিল। হঠাৎ করে স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠল। লাঞ্চ হয়ে গেছে। তুমি? ইলা চোখ চকচক করে উঠল, বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো। দ্রুত লিখলো, আমিও এখনই খেয়ে এলাম। সারাদিন ক্লাসে আপনার কথা মাথায় ঘুরছিল। আরে এত ভাবার কি আছে, পড়াশোনায় মন দাও। মন তো যায় না, আপনার ভিডিও দেখি, তারপর মনে হয় আপনাকেই মেসেজ করি। এই মেয়ে, তুমি সারাদিন ফোন নিয়ে বসে থাকো নাকি লেখাপড়া নেই? ইলার ঠোঁট ফুলে গেল, হালকা অভিমান জমলো ভেতরে, কিন্তু তবুও সে হাল ছাড়লো না। লিখলো, পড়াশোনা করি, তবে আপনার সাথে কথা বললে ভালো লাগে। আমি কিন্তু সিরিয়াস বলছি, এভাবে সারাদিন ফোন নিয়ে বসে থাকলে পরীক্ষায় ফেল করবে। আপনি কি চান আমি ফেল করি? আরে না, আমি চাই তুমি ভালো করো, এই জন্যই বলছি। ইলার মনে হালকা হাসি ফুটলো। তাসকিন যতই রাগী হয়ে বলুক, ভেতরে আসলে চিন্তা করে বলছে এটা সে বুঝে ফেলেছে। এদিকে ইলার মা রুমে ঢুকে দেখে ইলা আবার ফোনে ব্যস্ত, চোখ কুচকে বলল, কিরে, কলেজ থেকে এসে আবার ফোন বই কই? ইলা আতকে উঠে ফোনটা চাদরের নিচে লোকালো। আম্মু একটু রিল্যাক্স করছি। রিল্যাক্স নাকি ফোনে ছেলে মানুষের সাথে গল্প করিস? পড়ালেখা সব শেষ করে দিবি এভাবে তুই? ইলা চুপচাপ বসে রইল। মা ঝাড়ি দিয়ে চলে গেল। ভেতরে রাগ জমলো, আবার তাসকিনের কথাও মনে পড়লো। আবার ফোনটা তুলে ছোট্ট করে লিখলো, আম্মু একই কথা বলে, আপনিও তাই বললেন, আমি তাহলে কি ফোনই ব্যবহার করব না? আমার কথার মানে খারাপ ভাবে নিও না। আমি তো চাই তুমি ভালো কিছু করো। আমার ফ্যান হয়ে শুধু ভিডিও দেখলে চলবে না। তাহলে আমি আপনার সাথে কথা বলবো না? আরে না গো বোকা,
কথা বলবা, তবে পরিমাণ বুঝে। ইলার মুখে লজ্জার হাসি ফুটলো, মনে মনে ভাবলো তাসকিন যতই রাগ দেখাক শেষমেশ তার খেয়াল রাখছে। এভাবে তাদের কথোপকথন চলতেই থাকলো প্রায় আধা ঘন্টা। একদিকে ইলা লজ্জা, অভিমান, খুশি সব মিশিয়ে কথা বলছে, অন্যদিকে তাসকিন রাগ দেখিয়ে আবার মিষ্টি করে কথার মাঝে হাসি ফুটিয়ে তুলছে। রাত নামলো, ইলা আবার পড়ার বই খুললো, কিন্তু মনে মনে ভাবতে লাগলো। আজও দিনটা তাসকিনকে নিয়ে পূর্ণ হলো। কিছুদিন চলে গেল এভাবে। গত কয়েকদিন ধরে ইলার মধ্যে অদ্ভুত পরিবর্তন সবাই টের পাচ্ছিল। একসময় দিনে দিনে চঞ্চল মেয়েটা এখন অনেক চুপচাপ, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত। মায়ের ডাকে আগের মতো পাল্টা উত্তর দেয় না, বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহসও পায় না। এক সন্ধ্যা ইলার মা রান্নাঘরে কাজ করতে করতে স্বামী রাশেদ তালুকদারকে বললেন, শুনছো, আমি মেয়েটার ভিতরে বড় বদল দেখছি। সারাদিন একা একা বসে থাকে, মাঝে মাঝে ফোনের কেমন যেন অস্বস্তি হয়ে যায়। আমি তো বুঝি বয়স হয়েছে, এখন যদি ঠিক সময় বিয়ে না দেই পরে আফসোস করতে হবে। রাশেদ একটু চুপ থেকে গম্ভীর গলায় বললেন, তাহলে তুমি বলছো ওর সাথে আর কথা না বলে আমরা সরাসরি বিয়ের ব্যবস্থা করে ফেলি? হ্যাঁ, যদি ছেলে পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে আর দিনকাল ভালো না। আগে বললে যদি ঝামেলা করে, তাই আমি চাচ্ছি আমার বান্ধবীর পরিবারের সাথে কথা বলতে। ওরা ঢাকায় থাকে, খুব ভালো ঘরের মানুষ, তাদের ছেলেটাও পড়াশোনা, রূপে গুণে ভালো, ইলার জন্য উপযুক্ত হবে। রাশেদ মাথা নেড়ে সম্মতি দিলেন। সিদ্ধান্ত পাকা হয়ে গেল। ইলাকে কিছু না জানিয়ে তার বিয়ের জন্য ছেলে দেখা হবে। দুদিন পরে কিছুদিন ইলাকে একদম তাসকিনকে আর মেসেজ দেয়নি। ইলা সকালে কলেজের জন্য রেডি হচ্ছিল, বই গোছাচ্ছিল, ব্যাগে হঠাৎ মা এসে বললেন, আজকে কলেজে যেতে হবে না। ইলা চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। হঠাৎ এমন কথা বলাতে ইলা অবাক, তবুও বলল, কেন? সামনে পরীক্ষা আসছে, ক্লাস মিস করব কেন? ঢাকা থেকে তোর আব্বুর বন্ধু আর পরিবার নিয়ে আসছে। তো আমি কি পূজা দিব নাকি? তারা আসলে আমার কি করার আছে? ভুরু কুচকে বলল, বলে ব্যাগ কাঁধে তুলে বের হয়ে গেল। কলেজ শেষে বাসায় ফিরে দরজা খুলতেই দেখতে পেল গেটের পাশে কিছু গাড়ি দাঁড়ানো। ভেতরে ঢুকতে অতিথিদের হাসি কোলাহল ভেসে এলো। ড্রয়িং রুমে তার আব্বুর বন্ধু, তার বউ মেয়ে বসে আছে। ইলা ভেতরে ঢুকে সালাম দিল, তারপর এক মুহূর্ত দাঁড়ালো না, সরাসরি নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মা এসে বললেন, শোন, একটু সুন্দর করে ড্রেস চেঞ্জ করে আয়, তোর জন্য নতুন জামা আছে, আলমারিতে সেটা পরে আয়। মা চলে গেলে এলার বুক ধরপড় করতে লাগলো। ঠিক তখনই পরি দরজা ঠেলে ঢুকে পড়ল। কিরে, ছেলে পছন্দ হয়েছে তোর? কোন ছেলে? কিসের ছেলে? আরে তোর বাবার বন্ধুর ছেলে যে তোকে দেখতে এসেছে। এলার মাথায় যেন বাজ ভেঙে পড়ল, সে চিৎকার করে উঠল, কি? আমার বিয়ের জন্য ছেলে দেখতে এসছে, অথচ আমি কিছুই জানতাম না? আমি কি জানি, আমি তোকে শুধু বললাম এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। এলা কিছু না ভেবে চুপচাপ গোসল করে এলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত হাসি দিল। আমাকে সুন্দর করে রেডি হয়ে পছন্দ করাবে ভেবেছো? দেখাও আমি কিভাবে সাজতে পারি। আলমারি থেকে লম্বা একটা শার্ট বের করলো, সাথে পরলো জিন্স প্যান্ট। ঘাট থেকে সামনে দিকে একটা ওড়না ঝুলিয়ে নিল, তারপর মেকআপ বক্স খুলে মুখটা একেবারে ভূতের মতো সাদা করে ফেললো। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মাথার লম্বা চুল দুটো করে বেনি বানালো। আয়নায় নিজের রূপ দেখে ইলা নিজেই হেসে উঠল। এবার দেখুন কেমন লাগে বিউটিফুল ইলাকে। মা বারবার খাওয়ার জন্য ডাকছিলেন। অবশেষে দরজা বের করে ইলা। ড্রয়িং রুমে বসে থাকা অতিথিরা হঠাৎ চুপ হয়ে তাকিয়ে রইল। যাকে তারা ভদ্র মিষ্টি মেয়ে হিসেবে আশা করেছিল, তার বদলে সামনে দাঁড়িয়েছে যেন সিনেমার কোনো ভূত চরিত্র। রাশেদের বন্ধু হকচকে গ্লাস নামিয়ে রাখলেন, তার স্ত্রীর চোখ বড় করে তাকালেন। ছেলেটি হালকা হাসি চেপে ফেলল, আর মেয়েটি মুখ ঢেকে ফিসফিস করে হাসলো। ইলার মার আগে গজগজ করতে করতে উঠেলেন। এটা কি করেছিস তুই? তুমি তো সুন্দর করে রেডি হতে বলেছিলে, তাই সুন্দর হয়ে এসেছি। ইলার মা বলল, ছেলে দেখতে সুদর্শন, পড়াশোনা করে বিদেশে, আর তুই এটা কি সেজে এসেছিস? তাতে আমার কি? আমি যেমন আছি তেমনই। ইলার এই সাজ দেখে ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। ছেলের মা একটু অস্বস্তিতে হেসে বললেন, ছেলে মেয়ে তো একটু সরাসরি কথা বললে ভালো হতো। চলুন আপনাকে একটা জায়গা দেখাই। আমার আসল রূপ না দেখলে তো বুঝবেন না আমি কেমন। সবাই ভেবেছিল হয়তো কোনো সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাবে, কিন্তু ইলা সরাসরি নিয়ে গেল পাশের নদীর ধারে। যেতে যেতে ইলা বলল, আপনি কি সিরিয়াসলি আমাকে বিয়ে করার জন্য আসছেন? হ্যাঁ, আর আমার তো তোমাকে পছন্দ হয়েছে। কিন্তু আমি তো প্লে গার্ল, অনেক ছেলের সাথে প্রেম করেছি, মারামারি করেছি, কলেজে হেড স্যারও আমার কাছে থেকে শান্তি পায় না। এসব জানার পরেও আমাকে ভালো লেগেছে আপনার? ছেলে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ইলাকে কিছু বলল না।
গল্প করতে করতে নদীর ধারে চলে আসলো। নদীর ধারে গিয়ে ইলা ছেলেটার চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের সাথে মাটির ধুলো মেখে খেলতে শুরু করলো। কখনো কাদা মাটি দিয়ে পুতুল বানাচ্ছে, কখনো ধুলো ছুঁড়ে সবাইকে হাসাচ্ছে। মুখ ভর্তি হাসি, জামা একেবারে নোংরা। ছেলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর তার মুখ বাঁকা হয়ে গেল। নাক সিটকাতে সিটকাতে বলল, এই ধুলোবালি কাদামাটি এগুলো কি তোমার শখ? হ্যাঁ, এটাই আমার জীবন। যে আমাকে বিয়ে করবে তাদেরকেও আমার সাথে ধুলোবালি মেখে খেলতে হবে। পারবেন তো সেটা করতে? ছেলেটা এক মুহূর্ত দেরি না করে পরে নদীর থেকে চলে আসলো। আর ইলা হেসে বাচ্চাদের সাথে খেলা করতে করতে মনে মনে বলল, আমি এমন কাউকে বিয়ে করব না যে আমাকে বুঝবে না। নদীর বাতাসে ইলার মুক্ত হাসি ছড়িয়ে পড়ল চারদিকে। তারপরে ছেলের পিছু পিছু চলে আসলো। বাড়ি এসে ছেলে তার বাবা মাকে বলল। চলুন, এখানে কিছুই ঠিক নেই, মেয়ে একটা সাইকো। ছেলের এই কথা শুনে ঘরের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। অতিথিরা ভদ্রতার সাথে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো, কিন্তু ইলার আচরণে তারা স্পষ্ট বুঝে গেল এই বিয়ে সম্ভব নয়। তাই সবার সাথে ভালোভাবে কথা শেষ করে পাত্রপক্ষ দ্রুত গাড়িতে উঠে চলে গেল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর ইলার মা রাগে কাঁপছিলেন, কিন্তু কিছু বলার আগে ইলা চুপচাপ নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে মেকআপ মুছতে লাগলো। চোখের কোণে অশ্রু জমে উঠল। মনে মনে শুধু একটা কথাই বারবার বাজছিল, আমার জীবনটা কি আমার নিজের হবে না? ইলার মা সেই ক্ষেপে আছে ইলার উপরে, রাগে ফেটে যাচ্ছে। হন্তদন্ত হয়ে ইলার রুমে দরজার সামনে এসে ইলার মা ইলাকে বলল, এই মেয়ে, তুই কি করলি? আজ মানুষজন তোকে দেখতে এলো আর তুই এমন কাণ্ড করলি? মুখে কি একটু লজ্জা নেই তোর? ইলা কিছু বলল না। সে নিজের মেকআপ উঠানোতে ব্যস্ত। আরো বেশি চিল্লানোর কারণে ইলা তার মায়ের মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ইলার মা রাগে চিৎকার করে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু তখনই রাশেদ তালুকদার এসে স্ত্রীর হাত থামিয়ে দিলেন। চুপ করো, অতিথিরা চলে গেছে, এখন আর বাড়িতে হট্টগোল করো না। মেয়ে বেয়াদবির মতো কাজ করেছে ঠিকই, কিন্তু এভাবে তো সমাধান হবে না। ইলার মা দাঁতে দাঁত চেপে রাগ সামাললেন, কিন্তু ভেতরে ভেতরে গর্জে উঠলেন, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি মেয়েটাকে এমন শিক্ষা দিতাম। কথা শেষ না করেই তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। ইলা বিছানায় গায়ে এলিয়ে শুয়েছিল। ঠোঁটের লাল লিপস্টিক এখনো ঝকঝক করছে। মুখে সাদা মেকআপ শুকিয়ে এক অদ্ভুত ছোপ ছোপ দাগ হয়ে গেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আবারও অদ্ভুত এক তৃপ্তি পেল। ঠিক তখনই দরজা ঠেলায় ভেতরে ঢুকলো পরি। পরি দরজা বন্ধ করে হো হো করে হেসে উঠল। ফিলা, তুই আজ কি কাণ্ডটাই না করলি! আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি। ভাবছি সেই ধার্মিক আঙ্কেল আর আন্টির মুখের চেহারা, ছেলেটার চোখও দেখার মতো ছিল। হাসবি না। আমি চাইছিলাম ওরা যেন আমাকে অপছন্দ করে, আর দেখেছিস না কেমন করে পালালো। পরি এসে বিছানায় বসে ইলাকে বলল, কিন্তু শোন, এইভাবে তোকে কেউ বুঝবে না। তোর মা তো রেগেই মরবে। আমার মায়ের রাগ আমি সামলাবো, কিন্তু আমাকে না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করবে, এটা আমি কোনো দিন মেনে নিব না। পরি একটু চুপ করে রইল, তারপর মজা করে বলল, তবে তোর কাণ্ডে মজা আছে বটে। এমন মেয়ে কোথাও আছে নাকি নিজের বিয়ে ভাঙতে ভূতের সাজ? দুজনেই হেসে ফেললো। ঠিক তখন দরজায় টকটক শব্দ হলো। রাশেদ তালুকদার দাঁড়িয়ে আছেন। পরি উঠে দাঁড়িয়ে আস্তে করে বলল, ইলা থাক, আমি পরে আসবো। বলে বাইরে বের হয়ে গেল রাশেদ তালুকদার। দরজা বন্ধ করে ভেতরে এলেন। তার চোখে কোনো রাগ নেই, বরং এক ধরনের কষ্ট মিশ্রিত কঠিন দৃষ্টি। কি হলো ইলা, তুই এমন করলি কেন? আমাকে কি এভাবে লজ্জা দেওয়ার জন্যই জন্ম নিয়েছিলিস? ইলা মাথা নিচু করে বসে রইল। চোখে অশ্রু, কান্নায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু ইলা কিছু বলল না। ইলার বাবা নরম গলায় বললেন, আমি তোকে কিছু বলিনি, এতদিন পড়াশোনা করতে দিয়েছি, নিজের মতো থাকতে দিয়েছি, কিন্তু আজ তুই যা করলি সেটা ভদ্র সমাজে মানায় না মা। ইলার বুক ভার হয়ে এলো। সে হঠাৎ বলে উঠল, তাহলে তোমরা কেন আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করতে গেলে? আমার কি কোনো মতামত নেই? আমি কি খেলনা যে পছন্দ হলো কি হলো না সেটা নিয়ে শুধু তোমরাই সিদ্ধান্ত নেবে? মারে, এই বয়সটা ভুলের, তাই আমি আর তোর মা ভেবেছিলাম তোকে বিয়ে দেব। আমি এখন বিয়ে করতে চাই না আব্বু। আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার বয়স হয়েছে মানে কি এখনই আমার ঘাড়ে বিয়ে চাপিয়ে দিতে হবে? আজ মনে হলো আমি তোকে চিনি না, তুই এত রেগে গিয়ে এমন কাণ্ড ঘটাবি আমি ভাবিনি। আমি ভুল করিনি আব্বু, আমি শুধু দেখিয়েছি যে আমি রাজি নই। যদি তোমাদের মনে হয় আমি অপরাধ করেছি তাহলে শাস্তি দাও, কিন্তু আমি আমার কথা বলবোই। আমি এখন বিয়ে করতে চাই না। রাশেদ মেয়ের দৃঢ় কণ্ঠ শুনে গভীরভাবে তাকিয়ে রইলেন। বুকের ভেতরে কেমন যেন একটা গর্ব আর কষ্ট একসাথে খেলে গেল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, দরজার দিকে হাঁটলেন। দরজা খুলে বের হওয়ার আগে থেমে শুধু একটাই কথা বললেন,
তোর মা বুঝবে না, কিন্তু আমি তোর মনের কথা বুঝতে পারছি। তবে মনে রাখিস, এই জেদ যেন তোর ভবিষ্যৎ নষ্ট না করে। ইলার বাবা চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। বিছানায় বসে থাকা ইলা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, হয়তো আব্বু আমাকে পুরোপুরি বোঝেনি, কিন্তু অন্তত আমার কথা শুনেছে। আমি এখনো স্বাধীন, আমার জীবন এখনো আমার হাতে। ইলা বিছানায় বসে নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, কিন্তু বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে তার মায়ের গজগজানি আর রাগে ভরা বকবকানি। এই মেয়ে একেবারে নষ্ট হয়ে গেল, এভাবে শাস্তে লজ্জা করলো না? মানুষজন তোকে দেখতে এলো আর সে ভূতের মতো সেজে সবাইকে হাসির খোরাক বানালো। দিন দিন বেয়াদব হচ্ছে। ইলার চোখ হালকা লাল হয়ে উঠল। মনে হলে বুকের ভেতরে কেন একটা আগুন জ্বলছে। কানে ঢুকছে প্রতিটা শব্দ, কিন্তু সে চায় না এসব শুনতে। হঠাৎ উঠে গিয়ে ইলা তার রুমের কোণে রাখা হোম সাউন্ড সিস্টেম অন করলো। এক নিমেষে ভেতরটা কেঁপে উঠল। চারিদিকে ভেসে গেল একেবারে সাউন্ড। ইলা আর কিছু শুনতে পাচ্ছে না। অভিল্ল তেরি আখ খাতাল ক্যারেল এক কাতাল, জাদন মোভে কারে ক্যারেল এক কাতাল, আসলা ভিলোয়াত কারে তাজলা তাজলা, সাদ এখান নাল কারনে তুবাস কাতাল, অবিল্ল তেরি এক কাতাল কারে লাখ কাতাল, জাদন মুভি কারে কারে লাখ কাতাল, আসলা ভিলোত কারে তাজলা তাজলা, সাদ আখান নাল কারনা তুবাস কাতাল। সাউন্ডের তীব্রতায় জানালার কাজ কেঁপে উঠলো, পর্দা উঠতে লাগলো। ইলা মিউজিকের তালে শরীর নাচতে শুরু করলো। হাত উঁচু করে ঘুরছে, চুল উঠছে, পায়ের শব্দ মেঝেতে প্রতিধ্বনি তুলছে, যেন সে দেখিয়ে দিচ্ছে আমি আমার মতো করে বাঁচবো। বাইরে দাঁড়িয়ে থাকা ইলার মা আরো ক্ষেপে উঠলেন, চিৎকার করলেন, এই মেয়ে, গান বন্ধ কর, না হলে তোর কপালে খারাপ আছে আজ। কিন্তু ইলা কোনো উত্তর দিল না, শুধু স্পিকারের ভলিউম আরো বাড়িয়ে দিল। রাশেদ তালুকদার ইরার কাণ্ড দেখে বাড়ি থেকে বের হচ্ছিলেন। তখন কিছু একটা ভেবে পেছনে তাকিয়ে দেখে স্ত্রীকে রান্নাঘরের দিকে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন আজ কোনো কথায় কাজ হবে না। এক নিঃশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে ইলার মা প্রচণ্ড রাগ নিয়ে রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল নেড়ে চড়ে শব্দ করতে লাগলেন, মনে মনে গজগজ করতে লাগলেন। আমার কথা না শুনে দেখাই যাক কেমন চলে ওর। আর ইলা, সে তখন স্পিকারের সামনে ঘুরছে, ঠোঁট মেলাচ্ছে গানের সাথে, চোখ বন্ধ করে দুনিয়ার সব ঝামেলা ভুলে যাচ্ছে। রাত প্রায় 10:30 বাজে। সারা বাসা নিস্তব্ধ হয়ে আছে। নিচের ঘরে ইলার মা এখনো কাজ সারছেন, আর ইলার বাবা ড্রয়িং রুমে টিভি চালিয়ে বসে আছেন। কিন্তু ইলার মাথায় এখনো দিনের সব ঘটনা ঘুরপাক খাচ্ছে। মায়ের বকাঝকা, বাবার অভিমান ভাঙানোর চেষ্টা, পরির সাথে খুনসুটি, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতিতে বুকটা ভারী হয়ে আছে। চোখে ঘুম আসছে না, বিছানায় গা এলিয়ে দিয়েও মনে হলো কারোর সাথে কথা বলতে হবে না বলে বুকের ভেতরে কথাগুলো যেন গলাটাই চেপে ধরবে। ইলার হাত প্রায় অজান্তেই ফোনের দিকে এগোলো। স্ক্রল করতে করতে তাসকিনের নামটা চোখে পড়তে ঠোঁটে হালকা হাসি ফুটলো। অনেকদিন ধরে তেমন কথা হয়নি, অথচ ওর সাথে একটু কথা বললেই মনটা অনেক হালকা লাগে। একবার ভেবে নিল মেসেজ দেবে নাকি দেবে না। অবশেষে বুকের ভেতর সাহস জোগাড় করে একটা মেসেজ টাইপ করলো। হ্যালো, জেগে আছেন নাকি? কিছুক্ষণ পর রিপ্লাই এলো, জেগে আছি, কিন্তু এত রাতে কি মনে করে মেসেজ দিয়েছো? ইলা চোখ বড় করে ফোনের দিকে তাকালো। হার্টবিট বেড়ে গেল। ইলা সঙ্গে সঙ্গে লিখলো, আপনার কথা মনে পড়েছে তাই। আমি তোমার কে যে আমার কথা মনে পড়ে? ইলার ভেতর হালকা হাসির ঢেউ বয়ে গেল। তারপর একটু থেমে সাহস করে লিখলো, আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। বলো। ইলার আঙুল কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল কিবোর্ডে, তারপর হঠাৎ করেই টাইপ করলো, আমি কি বন্ধু হতে পারি? মেসেজ পাঠানোর পরপরই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, যেন পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছে তাসকিন। রিড করলো, কিন্তু রিপ্লাই আসতে সময় নিল। সেই কটা মিনিট ইলার কাছে যেন ঘন্টার মতো লাগলো। অবশেষে রিপ্লাই এলো, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। ইলা চোখ কপালে উঠল। ইলা মনে মনে হাসলো, তারপর সঙ্গে সঙ্গে লিখলো, কি বললেন? কিন্তু কেন? কারণ শেষ পর্যন্ত কোথাও না কোথাও একজনের মনে অন্যরকম কিছু জাগবে, তখন আর বন্ধুত্ব থাকবে না। ইলার ঠোঁটে এক চিলতে হাসি, দুষ্টু হাসি খেললো। ইলা দেরি না করে লিখলো, তাহলে সহজ উপায় আছে, আমাকে বউ বানায় নেন। তখন তো আর কোনো সমস্যা থাকবে না। মেসেজ সেন্ড করার পর ইলা নিজেই হেসে উঠল। মনে হলো যদি এখন ওর সামনে থাকতো তাহলে হয়তো চোখ কপালে তুলে তাকাতো। সত্যি তাই হলো। তাসকিন রিপ্লাই করলো, হ্যাঁ মেয়ে, কি সব বলছো তুমি? জানো তো কি লিখেছো? আরে মজা করলাম, আপনি তো একদম সিরিয়াস হয়ে গেলেন। দেখো মেয়ে, মজা করারও একটা সীমা আছে। এমন কথাগুলো নিয়ে হালকাভাবে ফাজলামি করবে না। এগুলো ছোটখাটো কথা নয়, বুঝলে?
এবার ইলার হাসি থেমে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তাসকিনের কথাগুলো যেন কানে বাজলো, শান্ত অথচ গম্ভীর। ওকে মনে হলো একেবারেই অন্যরকম। কিছুক্ষণ পরে সে শুধু লিখল, ঠিক আছে, আর বলবো না। ভালো। তবে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, কিন্তু তুমি যদি এভাবে ফালতু মজা করো তাহলে একদিন হয়তো আর কথা বলবো না। না না না, প্লিজ এমন কথা বলবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এভাবে আর মজা করব না। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, শুধু একটি ছোট্ট ইমোজি। সেই ইমোজিটুকুই যেন ইলার সারাদিনের ক্লান্তি মুছে দিল। ঠোঁটে আবার হাসি ফুটল, চোখে ভেসে উঠল অচেনা এক প্রশান্তি। রাত তখন গভীর হলো। ইলার মনে হলো আজকের রাতটা হয়তো নতুন কিছু শুরু। ইলা ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙতে ইলার প্রথমেই মনে পড়ল গত রাতের তাসকিনের সাথে কথোপকথনের কথা। ঠোঁটে হালকা হাসি খেলে গেল। জানালা খুলতেই সকালে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো। একবার গভীর শ্বাস নিল, তারপর বিছানা গুছিয়ে গোসল করতে চলে গেল। গোসল সেরে আয়নার সামনে দাঁড়ালো। হালকা নীল রঙের সালোয়ার কামিজ বের করে পরলো। চুলগুলো খুলে রেখে হালকা করে ক্লিপ মেরে দিল। একেবারেই সাদামাটা লুক। ব্যাগ কাঁধে নিয়ে নাস্তার টেবিলে বসলো, কিন্তু ইলার মা তখনও রেগে আছেন। চোখাচোখি হলো, একটা কথাও বললেন না, শুধু নাস্তার প্লেটটা সামনে এগিয়ে দিলেন। ইলাও চুপচাপ খেতে লাগলো। ভেতরে একটু খারাপ লাগলো, মুখে কিছু প্রকাশ করলো না। খাওয়া শেষ করে রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কলেজে ঢুকতেই ভিন্ন একটা পরিবেশ। ক্লাসে আজকে নতুন চ্যাপ্টার শুরু হলো। ইলা মনোযোগ দিয়ে খাতা খুলে নোট নিচ্ছিল। তার বন্ধুদের কেউ কেউ খুনসুটি করলো, ইল্লা তেমন পাত্তা দিল না। আজকের ভেতর অন্যরকম এক সিরিয়াসনেস কাজ করছিল। মনে মনে ভাবছিল, যদি জীবনটা একটু নিজের মতো করে গড়া যেত। ক্লাস শেষ হলো। দুপুর নাগাদ কলেজ ক্যান্টিনে কয়েকজন বান্ধবীর সাথে লাঞ্চ করলো। হাসাহাসি চলল। ইলা আজ তেমন অংশ নিল না। খাবার খেতে খেতেই মনে হচ্ছিল বাড়ি গেলে আবার হয়তো মায়ের সাথে ঠান্ডা যুদ্ধ চলবে। বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে টেবিলে বসলো, পড়াশোনায় মন দিল। গাণিতিক অঙ্ক থেকে শুরু করে ইংরেজি প্রবন্ধ সবকিছুতেই আজ মনোযোগী। মনে হলো যতটা সম্ভব বইয়ের ভেতর ডুবে থাকা দরকার, বাইরের ঝামেলা থেকে দূরে থাকতে। সন্ধ্যায় লিভিং রুমে সবাই মিলে চা খাচ্ছিল। সেই সময় ইলার বড় বাবা এসে বসলেন। স্নেহভরা কণ্ঠে বললেন, ইলা বাবু, কালকের ওই কাণ্ডটা ঠিক করনি, কিন্তু অতিথিরা কি ভাবলো বলো তো? তুই তো আমাদের সবার মান সম্মানের জায়গা। ইলা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর মুস্কি হেসে তার বড় বাবাকে বলল, তাহলে তোমরাও আর এমন কাজ করবে না। আমার কাছ থেকে কিছু না শুনে যদি ছেলে দেখতে আনো, আমি তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবো না। আরে বাবা, ওর তো মস্তিষ্ক খারাপ না, পুরো বুদ্ধিদীপ্ত উত্তর। ইলা চোখ ঘুরিয়ে দিল, তারপর একটু দুষ্টুমি ভরা গলায় বলল, আর একটা কথা, আমি পরীর থেকে ছোট। পরীকে আগে বিয়ে হতে দেখবো, তারপরে আমি বিয়ে করব, না হলে কিছুতেই রাজি হব না। এই কথা শুনে পরি হেসে লুটোপুটি খেল। বাকিরাও হেসেতে ফেটে পড়ল। ইলার মা যদিও ভেতরে ভেতর রেগেই আছেন, তবুও হাসি চেপে রাখতে পারলেন না। সেদিন সন্ধ্যার পর থেকেই যেন ঘরের ভেতরকার টেনশনটা একটু হালকা হয়ে গেল। ইলা নিজের ঘরে ফিরে গান শুনতে শুনতে পড়াশোনা চালিয়ে গেল। মাঝে মাঝে তাসকিনের কথা মনে পড়ল, কিন্তু সে আর কোনো মেসেজ করলো না, শুধু মনে মনে হাসলো। দিনটা শেষ হলো এক ধরনের তৃপ্তি আর দুষ্টু মেসেজের সাথে। ইলার কাছে মনে হলো জীবনটা ঠিক নিজের মতো করেই চলবে, কেউ জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। আজ শুক্রবার বলল, আজ আর তেমন তাড়াহুড়ো নেই। ভোরে উঠলেও ইলা বিছানায় গড়াগড়ি করতে লাগলো। তারপর একটু দেরি করে ফ্রেশ হয়ে নাস্তা খেলো। মা আজও রাগে চুপচাপ, তাই ইলাও কিছু বলল না। নাস্তা শেষ করে বাইরে বের হওয়ার সময় পরীকে ডাকলো। চল না খেলতে যাই, আজ তো ছুটির দিন। পরী হেসে মাথা নাড়ল। না রে, আজ আমার ইচ্ছে করছে না। বাধ্য হয়ে ইলা একই নদীর পাড়ে গিয়ে হাজির হলো। দেখলো ছোট ছোট সব বাচ্চা এসেছে, শুধু মামনি নেই। ইলা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে মামুনি কই আজ? বাবলা ঠোঁট কামড়ে একটু দ্বিধা করলো, তারপর বলল, আপু, মামুনি আপু তো আজ বিয়ে। কালকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, পছন্দ করেছে, তাই আজই নাকি বিয়ে। শুনে ইলার বুক ধরফর করতে লাগলো। বিস্মিত চোখে বলল, কি, মামুনির বয়স তো কেবল 13, এই বয়সে কিভাবে বিয়ে দেবে? এটা তো আইনেই নিষেধ। আমরা কি জানি আপু, তবে আজ সকালে মামুনি আপু আমাদের চুপি চুপি বলেছে। চল আজ খেলাধুলা না, মামুনিদের বাড়ি যাই। বাচ্চারা চুপ হয়ে গেল। ইলা সবার দিকে তাকিয়ে আছে। তখন বাবলা সাবধান করে দিল, আপু, মামুনি আপুর আব্বা নাকি কাউকে কিছু জানতে দিতে চান না, পুরো ব্যাপারটা গোপনে হচ্ছে। চল আমি যাচ্ছি, আমি না দেখলে শান্তি পাবো না। ইলার পরিবারকে গ্রামের সবাই খুব সম্মান করে, তাই মামুনিদের বাড়িতে ঢুকতেই সবাই ভদ্রভাবে অভ্যর্থনা জানালো ইলাকে। ইলা সালাম দিল। মামুনির বাবা সালাম নিলেন। ইলা সরাসরি প্রশ্ন করলো, চাচা এত আয়োজন কিসের? মামুনির বাবা গম্ভীর মুখে বললেন, মেহমান আসবে মা,
একটু প্রস্তুতি নিচ্ছি। এলা কিছু না বলে ভেতরে ঢুকে মামুনির ঘরে গেল। সেখানে মামুনি লাজুক হয়ে মেঝেতে বসে আছে, হাত পা গুটিয়ে। এলা চট করে জিজ্ঞেস করলো, কিরে, তোকে নাকি আজ বিয়ে দিচ্ছে? মামুনি লজ্জা পেয়ে ফিসফিস করে বলল। হ্যাঁ আপু। এলা মুখ ভেঙচি কাটলো। রাগে ফেটে যাচ্ছে এলার মেসেজ কোথায় কাল নিজের বিয়ে ভাঙলো, আর আজ নাকি এই 13 বছরের পিচ্চির বিয়ে। এই বয়সে বিয়ে মানে পড়াশোনার ইতি, স্বপ্নের ইতি। তুই রাজি হলি কেন? আপু, বাড়ির সবাই বলেছে ছেলে পক্ষ ভালো, 1 টাকাও যৌতুক নেবে না, তাই আমি রাজি হয়ে গেছি। তোর তো বয়স অল্প রে, এই বয়সে। আপু, আমাদের নুন আনতে পান্তা ফুরাই, দুবেলা ঠিক মতো খেতে পাই না। আমার পরের আরো 2 বোন, সংসারের অভাব অনেক। আমি যদি বিয়ে করি একটা পেট কমবে, আমার বোনেরা ঠিক মতো খেতে পাবে। এমন কথা ইলার বুক হাহাকার করে উঠল। কিছু বলতে পারলো না, শুধু মামুনের চুলে হাত বুলিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা বাইরে দাঁড়িয়েছিল। সবাই মিলে মামুনিদের বাড়ি থেকে বের হয়ে একটা গাছের উপরে বসে গম্ভীর হয়ে আছে। বাচ্চারা জিজ্ঞেস করলো, আপু কি এত ভাবছো? এলা হালকা হেসে মাথা নেড়ে বলল, কিছু না। তারপর হঠাৎ বাবলাকে জিজ্ঞেস করলো, কোন সময় আসবে রে ছেলেপক্ষ বাবলা? এলা চোখ চকচক করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর সবার উদ্দেশ্য বলল, ঠিক আছে, তোমরা সবাই বাড়ি যাও, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার এখানে আসো। সবাই বাড়ি গেল। এলা তড়ি ঘড়ি গোসল করে খাওয়া করলো, তারপর গাছের নিচে আবার এসে বসলো। বাচ্চারা সবাই আগেই চলে এসেছে। বাবলা দৌড়ে এসে খবর দিল, আপু, ছেলেপক্ষ নাকি চলে এসেছে। তুই শিওর? হ্যাঁ আপু, একদম শিওর। এলা সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করলো, দ্রুত 999 নম্বরে ডায়াল করলো। হ্যালো, আমাদের এখানে একটা 13 বছরের মেয়ের বাল্য বিবাহ হচ্ছে, প্লিজ আপনার কিছু করুন, আমি ঠিকানা দিচ্ছি। ডিউটি অফিসার তথ্য নিলেন এবং আশ্বাস দিলেন। আমরা 20 মিনিটের মধ্যে আসছি। এলা ফোন রেখে গভীর শ্বাস নিল, মুখে কঠোরতা ফুটে উঠল। ঠিক 15 মিনিট পর দূরে সাইরেন বাজতে বাজতে পুলিশ গাড়ি আর একটা আর্মির গাড়ি এসে দাঁড়ালো। গ্রামের লোকজন দৌড়ে বাইরে বের হলো। 2জন আর্মি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি ইলা? জি, আমি ফোন করেছিলাম। চলুন, আমাদের নিয়ে চলুন ওদের বাড়িতে। এলা ধীর পায়ে মামুনিদের বাড়ির দিকে হাঁটতে লাগলো, সাথে পুলিশের দল আর আর্মির অফিসার। ছোট বাচ্চারা ইলার পেছনে আসতে চাইলো, কিন্তু ইলা হাত তুলে থামিয়ে দিল। না, তোরা এখানেই থাক, এই কাজটা বড়দের, আর একটু ঝামেলাও আছে, আমি চাই না তোদের সমস্যা হোক। মামুনিদের দরজার সামনে পুলিশ আর্মির গাড়ির হর্ন বাজতে পুরো গ্রাম হাহাকার করে উঠল। গ্রামের লোকজন এক ঝাঁকে বেরিয়ে দাঁড়ালো। মামুনিদের বাড়ির উঠোনে ঢুকতে পুলিশ আর আর্মির 2জন ইউনিফর্মধারী অফিসার সোজা দাঁড়িয়ে কাজটি সামলালেন। সৌম্যকণ্ঠে এক একে নির্দেশ দিলেন, সবাই চেষ্টা করুন শান্ত থাকার, আর তা না হলে আমরা ধরে নেব এখানে কোনো আইন উল্লঙ্ঘন কাজ হচ্ছে। এলার বুক কেঁপে উঠছে, কিন্তু মুখে দৃঢ়তা। সে পুলিশ অফিসারদের সাথে এগোলো আর দরজা ঠেসে একজন বলল, স্যার, আপনারা হঠাৎ আমাকে বাড়িতে কেন? আমরা বিয়ের দাওয়াত পেয়ে এসেছি। কই জামাই বউকে দেখি? না স্যার, আপনাকেও ভুল হইতাছে, এখানে কোনো বিয়া হইতাছে না, এটা তো সুন্নাতের অনুষ্ঠান। তা সুন্নতটা কি আপনার হচ্ছে নাকি? মিথ্যা কথা, এই ঘরে একটি 13 বছরের মেয়ে বাধ্য করা হচ্ছে বিয়ে হওয়ার জন্য। আর কোনো কথা না শুনে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকেই দেখা গেল ঠান্ডাভাবে সাজিয়ে রাখা মালা ফুল সবকিছু, যেন কোনো আনন্দের জন্য কেবল কক্ষের এক কোনো সংকোচে বসে থাকা মামুনি। তার চোখ লজ্জায় নিমজ্জিত, ভীত হয়ে কাঁপছে। ছেলেপক্ষ ভিড় করে দাঁড়িয়ে আছেন ভয়। একজন নারী পুলিশ অফিসার নরম কণ্ঠে মামুনির হাত নিয়ে বললেন, তুমি কোনো পেশারে আছো কি? এই বিয়ে কি তুমি নিজের ইচ্ছাই করছো, নাকি তোমার বাবা মা বাধ্য করেছে? না ম্যাডাম, আমি চাই না এই বিয়ে করতে, কিন্তু বাড়ির অবস্থা খারাপ। আমার ছোট 2টা বোন আছে, এর জন্য আমাকে বিয়ে দিলেই হবে। তার শব্দ থেমে গেল। মামুনি আর কিছু বলতে পারল না। পুলিশ অফিসার তৎক্ষণাৎ নোট নিলেন। আর্মির কর্মকর্তা আশ্বাস দিলেন, এখানে কোনোভাবেই বাল্যবিবাহ ঘটতে দেব না, আর যদি কেউ বাড়াবাড়ি করে আমরা আইনের আওতায় এনে তার বিচার করব। সাথে সাথে তারা বরের পরিবারকে আলাদা করে থামিয়ে দিল। কাকা চাচাদের প্রশ্ন করে আইনিভাবেই জিজ্ঞাসা করা হলো, নথি চাওয়া হলো, পরিচয়পত্র যাচাই করা হলো। গ্রামের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লোকেরা তখন চুপচাপ। কেউ সামান্য নতুন করে ফিসফিস করলেও অফিসাররা দৃঢ় ছিলেন। ওই সময় ইলার পিছু টান করে ছোট বাচ্চারা দূর থেকে তাদের নীরব সমর্থন জানালো। ইলা চেয়ে দেখল মামুনির চোখে তখন আর লজ্জা নেই, সেখানে এখন এক অদম্য বার্তা, মুক্তি পাওয়ার আশা।
প্রক্রিয়া সম্পন্ন হতে না হতেই পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, এ বিয়েটি আপাতত স্থগিত করা হলো, কারণ মামুনি এখনো অনেক ছোট। এই বয়সে বিয়ে দেওয়া যাবে না। আমরা যাওয়ার পরেও যদি এই বিয়ে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই খবর শুনে গ্রামের বেশ কজন মানুষের মুখে বিব্রত হাসি ভেসে এলো। কেউ ইলাকে নিয়ে গর্ব করলো, আবার কেউ অস্থিরতা প্রকাশ করলো। মামুনির পরিবারের সিনিয়ররা একসঙ্গে নেমে এসে ইলাকে প্রশ্ন করলো, তোমার পরিবারকে তো আমরা গ্রামবাসী সবাই সম্মান করি, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে মা? চাচা, আমি ক্ষতি করিনি। আপনি যেটা করছিলেন সেটা ভুল। যে বয়সটা মামনির খেলার বয়স, সেই বয়সে আপনি তার হাতে রান্নার হাঁড়ি পাতিল ধরিয়ে দিচ্ছেন। কিছুদিন পরে তার পেটেও বাচ্চা আসলে সে কিভাবে সামলাবে? সে তো নিজেই বাচ্চা। আর বড় কথা, ও তো বিয়ে সম্পর্কেও কিছু জানে না। ইলা কথাগুলো বলে চুপ হয়ে গেল, আর কিছু বলল না। পুলিশ অফিসাররা তখন ইলাকে মাথায় হাত রেখে বলে উঠলেন, তুমি সাহসিকতা দেখিয়েছ, ছোট্ট মেয়ে হলেও ঠিক কাজ করেছ। সমাজকে বদলাতে যারা এগিয়ে আসে তাদের আমরা স্যালুট জানাই। আর্মির একজন অফিসারও অগ্রভাগে এসে যোগ দিল। ইলার কাছে এসে নিজের মাথার ক্যাপ খুলে ইলার মাথায় পরিয়ে দিয়ে বলল, তোমার উপর অত্যন্ত গর্ব হচ্ছে আমার। তুমি যা করেছ তা ঠিক মানবিক ও আইনি। আমরা চাই এমন কেষ্টরা গড়ে উঠুক। এই ঘটনা দেখে মামুনির পরিবারের কিছু সদস্য, বিশেষ করে বাড়ির কাকারা, ঘনিষ্ঠরা ইলার উপর ক্ষোভ উগড়ে তুলল। তারা ভীষণ ক্ষেপে কণ্ঠে বলল, এভাবে ঘর টপকে এসে আমাদের সম্মান লাঞ্ছিত করছো, এটা কি ধরনের বেয়াদবি? আর আমাদের লাভ ক্ষতি কি হবে? এই কথাগুলো ইলার কানে এসে লাগলে তার বুক ভেঙে গেল। পুলিশের একজন অফিসার কড়া ঠোঁট কুচকিয়ে বললেন, আপনারা আইন নিজের হাতে নেবেন না। অভিভাবকের দায়িত্ব পালন করুন। আর যদি বাল্যবিবাহের কোনো প্রমাণ পাওয়া যায় আমরা কঠোর ব্যবস্থা নেব, বারবার বলে দিলাম। তোমার এই সাহস অন্যদেরও অনুপ্রাণিত করবে। তুমি যেই কাজ করেছ সেটাই আমাদের সমাজ বদলের সূচনা। ইলা হাঁটতে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। লোকেরা তার দিকে ঘুরে তাকালো, কেউ ধন্যবাদ জানালো, কেউ অশ্রু ঝরিয়ে চেপে কণ্ঠে বলল, ভালো কাজ করেছিস। কিন্তু মামনির পরিবারের কিছু লোক এখনো তাকে অপছন্দ করে বিদ্রুপে চোখে দেখলো। তারা চিন্তা করলো, এই মেয়েটা আমাদের পরিবারকে হেয় করেছে। তাদের ইলার প্রতি ক্ষোভ তৈরি হলো। ইলা সেই সব কথাগুলো শুনতে পেল, তবে তার ভেতর বড় একটা শান্তি ছিল। সে জানে আজ সে কোনো ছোট্ট প্রাণের ভবিষ্যৎ রক্ষা করলো। সে ক্লান্ত নয়। ভেতরের শক্তি পুলিশ আর্মি সূত্রে অ্যাডভাইস দিয়ে গেলেন। মামনি নিরাপত্তা দেওয়া হলো। কৃতজ্ঞতার চোখে ইলা তাকালো। বাড়িতে পা রাখতেই কেউ কাঁধে কাঁধ দিল। পরি এসে ছুটে এসে জড়িয়ে ধরে বলল, তুই মহান ইলা। তুই কি করে জানলি এসব? বাবলার থেকে শুনেছি। সব ঠিক মনে হলো গ্রামের ক্ষোভ এখনো মলিন হয়নি। মামনির পরিবারের সদস্যরা ইলার কাছে চরম রাগে কথা বলার মাধ্যমে অসন্তোষ প্রকাশ করলো। কিন্তু আইনের উপর মানুষের বিশ্বাসই আজ সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। রাত নামতে ইলা বিছানায় শুয়ে থাকলো। মনের মধ্যে দুশ্চিন্তাও ছিল, স্বস্তিও ছিল। আজকে সে সাহস করে ভালো কিছু নির্মাণের জন্য প্রথম পা বাড়িয়েছে। মামনির বিয়ে ভাঙার পুলিশের হস্তক্ষেপ নিয়ে পুরো গ্রামে আলোচনা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামনির পরিবারের কিছু লোক শরীর কাঁপানো মন্তব্য করতে থাকে। তাদের মধ্যে ছিল মামনির বাবা, চাচারা। গোড়ামি আর লজ্জার অনুভবে তারা একটু টেনশনে পড়ে। তাদের ক্ষোভের লক্ষ্যে এবার তারা নজর দিল তালুকদার পরিবারের দিকে, বিশেষ করে ইলার দিকে। কয়েকজন বদমেজাজি চাচা রাতের দিকে তালুকদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালেন। তারা ভেতরে ঢুকে উচ্চস্বরে বলে উঠলেন, আমরা তো তালুকদার বাড়িতে অনেক সম্মান করতাম, আজ তাদের মেয়ে সম্মানের এই প্রতিদান দিল আমাদের। তাদের এমন কথা শুনে দারোয়ান বাইরে দাঁড়িয়ে সতর্কভাবে বললেন, আপনারা শান্ত থাকুন, এখানে চিল্লাচিল্লি করবেন না। কিন্তু মামনির চাচারা সেটা না করে দারোয়ানকে ঠেলে গৃহস্থলীর ভেতর ঢুকে উচ্চস্বরে এলাকে অভিযুক্ত করলো, অপমান করা শুরু করলো। তাদের গলায় গর্জন, চোখে লজ্জা, ক্ষোভ সব মিলিয়ে এমন হাইপে তৈরি করলো যেন ইলা কাউকে খুন করেছে। ইলার মা সাবিয়া বেগম শুনে চুপ হয়ে রইলেন। তার গলায় ভেসে উঠল, চোখে অগ্নি দেখা দিল। ইলার মাকে দেখে মামনির চাচারা বলা শুরু করলো, আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মান সম্মান সব শেষ করে দিল বলে চেঁচাতে লাগলেন। সেনাবাহিনীর কাছে হার মেনে না নিয়েছি বলে মনে করবেন না আপনার মেয়েকে ছেড়ে দিব। এভাবে বাড়ির সম্মান নিয়ে যে কত কথাই বলল হিসাব নেই। ইলার মা মাথা নিচু করে বলল, ওর হয়ে আমি মাপ চাইছি, আর ওর ব্যবস্থা আমি করছি। ইলার বাবা আসলে আমি তার সাথে
এ বিষয়ে কথা বলবো। তারা ভাবলেন এলাকে কিছু শাস্তি দিয়ে চুপ করিয়ে দিবে, তাই তারা সবাই চলে গেলেন। রাগ যখন মাথার উপর উঠে আসে তখন মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায়। সাবিও সেই সেম কাজ করলো। বাড়ির ভেতর দৌড়ে ঢুকলেন। ইলা তখনও নিজের রুমে, বাইরে এমন আওয়াজ, কিন্তু ইলার কানে কানে সেই কড়া হুঁশিয়ারি কিছুই আসলো না। হঠাৎ দরজা জোরে খুলে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বিকট শব্দ হলো। ইলার মায়ের পদক্ষেপ ভেতরে ঢুকে চেঁচিয়ে উঠলেন, তুই কি আমাদের মান সম্মান নষ্ট করার জন্য জন্মেছিস? তোর সাহস কি করে হয় এত বড় কাজ করার? ইলা শান্তভাবে উঠে দাঁড়ালেন, চোখে ভয় ও কষ্ট মিলানো, কণ্ঠ নরম কিন্তু স্থির। আমি যা করেছিলাম মামুনির ভালো করার চেষ্টা করে করেছিলাম। সাবিয়া রেগে অত্যন্ত অনর্গল গালাগালি শুরু করলো। তার অসহ্য রাগ দেখে ইলা কাঁপতে লাগলো। ইলার মা হাত তুলে লাঠিটা ধরলেন। এক মুহূর্তের রাগ তিনি থামেননি। কিছু রাগ পরশু দিনের আর কিছু রাগ আজকের মিলিয়ে তীব্র অভিমান দিয়ে লাঠি দিয়ে মারা শুরু করলো। ইলা ভয়ে চিৎকার দিয়ে পিছিয়ে গেল। মা, মারিও না, ব্যথা পাচ্ছি। কিন্তু সাবিয়া থামাতে রাজি হলেন না। গালে আর হাতের লাঠির আঘাত থামছে না। রাগে অন্ধ হয়ে তিনি বারবার লাঠি চালালেন। কড়া শব্দে কুরুচিপূর্ণ গালিগালাজ করলেন। শব্দগুলো জমে রুমের কোণে পড়ল। পরি ইলার কান্নার শব্দ শুনে পা দৌড়ে এসে ইলার মাকে ধরে ইলাকে বাঁচাতে চাইল। ছোট মা, থামো, এভাবে মেরো না। কিন্তু সাবিয়া গম্ভীর হয়ে পরীকে রুমের বাইরে রেখে দরজা বন্ধ করে দিলেন পরীকে। ইলার বড় মা মেজুমা এসে দরজায় চিল্লাতে লাগলো, কিন্তু ইলার মা কিছুতেই শুনছে না। ইলা আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, আর্তনাদ করলো, আব্বু, আব্বু রে, মাকে কেউ বাঁচাও রে। কিন্তু বাড়ির ভেতর তখন স্তব্ধতা, কেউ কিছু করতে পারছে না। ইলার মায়ের বকাঝাকার আঘাতে ইলার শরীর কাঁপছে। ইলার রুমের প্রতিটা জিনিস কেঁদে উঠছে ইলার আর্তনাদ দেখে। বাইরে ইলার বড় মা মেজুমা পরির কষ্টে বুক ফেটে যাচ্ছে। পরি বাইরে ছুটে গিয়ে ইলার বাবাকে ফোন করলো। চাচু, বাবা, মেজমা, তোমরা একসঙ্গে তাড়াতাড়ি বাড়ি আসো, ইলাকে মারছে ছোট মা। ভয়ের কণ্ঠে সে সব কিছু জানালো। ফোন পাওয়ার সাথে সাথে রাশেদ তালুকদার ছুটে আসেন, সাথে ইলার বড় বাবা, মেজো বাবা সবাই ছুটে এসেছে। দরজার দিকে ভেতর থেকে লাগানো, কিন্তু তাদের পদধ্বনি শুনে সাবিয়া হঠাৎ থমকে গেলেন। বহু বছর পরে রাশেদের কণ্ঠে আছে এক ধরনের কঠোরতা। রাশেদ দরজা ঠেস দিয়ে বললেন, সাবিয়া, দরজা খোলো। রাশেদের কঠোর কণ্ঠ শুনে ভেতর থেকে ঝিমুনি নামে। সাবিয়া কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। রাশেদ ঢুকে পড়লেন ইলার রুমে, চোখে তীব্র অভিযোগ। হাত দিয়ে লাঠিটা ছিনিয়ে নিয়ে বললেন, ওকে কি চোর পেয়েছো? কেন এভাবে মারছো আমার মেয়েটাকে? ইলার মেজো বাবা, বড় বাবা সবাই ভিড় করে ভেতরে ঢুকলো। প্রত্যেকের কণ্ঠে রেগে ওঠা কষ্ট, কিন্তু সমঝোতার ভাষা ছিল। তারা ইলার মাকে চাপ দিলেন না, কিন্তু বললেন এভাবে মারা ঠিক হয়নি। ইলাকে দেখে সবাই থমকে গেল। রক্ত, চিহ্ন, কাপড় ভর্তি। রাশেদ মেয়ের কাছে এসে বুকে চেপে ধরে বললেন, ইলামা, তুই কষ্ট পেয়েছিস, আমি আসছি, আর কেউ তোকে মারতে পারবে না। ইলার অবস্থা দেখে রাশেদ ইলার মায়ের দিকে কড়া চোখে তাকালেন। তোমার আচরণ অগ্রহণযোগ্য সাবিহা, এভাবে কেউ কাউকে মারে? সাবিয়া তখন সরলতা লজ্জা নিয়ে থমকে গেলেন। তিনি নিজের রাগ আর হতাশা দেখে খানিকটা কাঁপলেন। পরিবারের বড়রা অবস্থা সামলালেন। ইলা কাঁদতে কাঁদতে বাবার কোলে ঢুকে পড়ল। সবাই মিলে ইলার মাকে বাইরে নিয়ে গেল। ইলার মা বাইরে গিয়ে নিজেও কান্না করে দেয়। ইলাকে এভাবে মারার জন্য নিজের হাত দেয়ালের সাথে বাড়ি মারে আর কান্না করে। রাশেদ তালুকদার দ্রুত ইলা চিকিৎসা করার জন্য ডাক্তারকে ফোন করলো। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেল। বড় বাবা ও মেজো বাবা সাবিহাকে বোঝালেন অচিরেই তার আচরণে পরিবর্তন আনতে হবে, না হলে বড় কোনো অঘটন ঘটে যাবে। ভোরের হালকা সূর্য ওঠার আগেই তালুকদার বাড়ির আঙিনা ইতস্তত সরগরম। রাশেদ তালুকদার বড় ভাইকে নিয়ে গাড়িতে চেপে উঠে মামুনিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মামুনিদের বাড়ির উঠোনে পৌঁছতে গ্রামের মানুষজন সামনে এসে দাঁড়ালো। মামুনির বাবা চাচারা লজ্জায় ভরে বাইরে দাঁড়িয়ে, তাদের চোখে ছিল শরম আর কষ্টের মিশেল। রাশেদ দ্রুত নামলেন, মামুনির বাবার হাত ধরে বললেন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমাদের কালকে সব খরচ আমি দিয়ে দেব। রাশেদ তালুকদার আরো বললেন, আজ থেকে মামুনির যাবতীয় পড়াশোনা, চিকিৎসা এবং যা লাগে সব তালুকদার বাড়ি বহন করবে। আর তোমাদের যেন জীবিকা চলে তার জন্য বাজারে একটা ছোট দোকান খুলে দেব, যাতে গৃহস্থলী সামগ্রী বিক্রি করে চলে। এই ঘোষণায় মামুনির বাড়ির লোকের অচল চিন্তার মেঘ খানিক পাতলা হয়ে গেল। মামুনির বাড়ির লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কান্নায় কৃতজ্ঞতায় মাথা নামালেন। কেউ হালকা করে বলল, আল্লাহর রহমত। কিন্তু রাশেদ চুপ করে কঠিন চোখে মামুনিদের চাচাদের দিকে তাকালেন। নরম কিন্তু কড়া কণ্ঠে বললেন, আপনারা সমস্যার সমাধান পেলেন, ঠিক আছে, তবে আমার একটাই প্রশ্ন, আমাদের মেয়েটা কি এমন দোষ করেছিল যে আপনারা রাগ ক্ষোভের কারণে আমাদের বাড়ি পর্যন্ত চলে গেলেন তাকে কথা শোনাতে? গতকাল আমার মেয়ে চরম মার খেয়েছে, মানসিক কষ্ট পেয়েছে, এটার জবাব কে দেবে? এই কথায় বাড়ির আকাশটা এক মুহূর্তে বদলে গেল। মামুনির বাবা চাচারা আর কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে থাকলেন। তাদের গলায় কোনো অজুহাত ছিল না, শুধু চাপা লজ্জা আর অনুশোচনায় নীরবতা। রাশেদ আর কিছু না বলে ফিরে আসলেন। তাদের নজরে ছিল সিদ্ধান্তের গণতান্ত্রিক ও মানবিক ব্যঞ্জনা। এভাবেই কেবল পরিস্থিতি শান্ত হয়।
রাশেদের ওই কঠোর কিন্তু নরম কথাগুলো মামুনির মনে অদ্ভুতভাবে ঘুম ভাঙিয়ে দিল। মামুনি শুনে অবাক, সে বুঝতে পারলো যে তার ভালো মন্দের জন্য কেউ দায়িত্ব নিয়েছে, কারণ মর্জি থেকে বাঁচানো হচ্ছে তাকে। আবার ইলার জন্য অনুশোচনা হলো। কণ্ঠে কাঁপা কাঁপা মামুনি বলল, আমার জন্য ইলা আপুর এত কষ্ট করলো, আমার তাকে দেখতে যাওয়া উচিত। তারপর মামুনি তালুকদার বাড়ির দিকে এলো। দরজায় সে কাকতালীয় দৌড়ে হয়ে ঢুকলো। হয়তো সে ভীত, হয়তো কৃতজ্ঞতা তৃষ্ণ। মামুনি ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় পরি তাকে দেখে ফিসফিস করে বলল, মামুনি তুই এইখানে কেন? ছোট মা দেখলে অনেক রাগ করবে তো। পরি আপু, আমি ইলা আপুকে দেখবো একটু। পরি জানে মামুনি ইলার কতটা পছন্দের, তাই আর কথা না বাড়িয়ে ইলার রুমের দিকে নিয়ে গেল। ইলা তখন বিছানায় শুয়ে মনের দাগ মুছে ধরার চেষ্টা করছিল। মামুনি দরজার মুখে দাঁড়িয়ে লজ্জা মাথায় দিয়ে মাথা নিচু করে বলে উঠল, ইলা আপু, আমি তোমাকে সরি বলতে এসেছি। মামুনির কণ্ঠে কেঁপে ওঠা সচ্ছল কান্না চোখে। ইলা প্রথমে বিস্মিত হয়ে উঠে বসলো, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মামুনিকে কাছে টেনে নিল। তার ছোট্ট কাঁধে সান্ত্বনার স্পর্শ ছুঁয়ে দিল। মামুনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপু, আমার বাড়িতে কেউ পড়তে পারে না, বাপ দাদা অচল, আর অভাব বলছে বিয়ে দিলে সহজ হবে, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু তুমি আমাকে বাঁচাতে গিয়ে এত কষ্ট পাবে আমি বুঝিনি। আমি তোমাকে ব্যথা দিলাম আপু, না চাইতেও। ইলা চোখ ভিজে এলো। ব্যথাটুকু যেমন কণ্ঠে শুনেছিল, শরীরে অনুভবেও আসে এমন এক ক্ষুধা ও অশান্তি ভেতরে ভাসে। মেয়েটার কিছু না বলে তার কাঁধে হাত রেখে বলল, চুপ করে থাক, তুই কষ্ট পাস না, তোকে বাঁচাতে পেরেছি এতেই আমি অনেক খুশি। মামনি বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। আর ইলাকে তার বাবা আজ তাদের বাড়ি গিয়েছিল সেগুলো বলল। তারপর বিদায় নিল, পায়ে পায়ে বাড়ি ফিরে গেল। ইলা আর পরি দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির রইল। মনটা ভরা আশার ও দুঃখের এক সঙ্গম। দুপুরের দিকে বাড়ি ফিরতেই রাশেদ নিজের হাতে ইলার জন্য খাবার রুমে নিয়ে এলেন। থালা সাজিয়ে সামনে রেখে বসে বললেন, আম্মু নে, খেয়ে নে, মন খারাপ করার কিছু নেই, তোর বাবা সবসময় তোর পাশে আছে। ইলা বাবার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে সব কথা মিলিয়ে কণ্ঠে ভেঙে বলল, আব্বু, তুমি এত কিছু কেন করতে গেলে? রাশেদ হাত দিয়ে মেয়ের কপাল ছুঁয়ে, আমি তোমার বাবা ইলা, আমি আমার মেয়ের কষ্ট সইতে পারি না। তুমি সাহস দেখে একটা কাজ করেছো, সেটার জন্য আমি গর্ব করি। তুমি ভয় পেও না, আমরা আছি তোমার পাশে। ইলা চোখে জল উঠছে, ঠোঁট কাঁপে। আব্বু, আমি কেমন জানি, মনে হচ্ছিল তোমাদের সম্মানে আঘাত লাগলো। আমি ভাবিনি এত কিছু হয়ে যাবে। কিছু হয়নি রে মা, তুই যা করেছিস মামনির ভালোর জন্যই করিস। আর আমি আমার পরিবারের নাম হেফাজত করব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আজ তুমি যা করেছো তার সাহসিকতার নাম। আজ থেকে আমাদের দায়িত্ব হবে মামনির পড়াশোনা, তার ভবিষ্যৎ দেখা, আর যেন কষ্ট না পায় মেয়েটা। ইলা বাবার গলা জড়িয়ে ধরলো, ঠোঁট কাঁপে কাঁদতে কাঁদতে বলল, ধন্যবাদ আব্বু, আমি খুব কৃতজ্ঞ। আমি চেষ্টা করব আরো এমন ভালো কাজ করার। আমি চাই মানুষের জন্য কিছু করতে, কিন্তু আজ আমার জন্য তুমি যা করলে আমি কখনো ভুলবো না আব্বু। তোর এই মনটাই সাহসী রাখুক। আরে এবার খা, শক্তি নে, এমন দিন অনেক আছে, কিন্তু এটা মনে রাখিস তোর বাবা তোরই পাশে আছে। ইলা খাওয়া শেষ করলো। বিকেলে ইলার মা ইলার কাছে এসে কান্না করলো, ইলাও কান্না করলো। তারপরে মা মেয়ে একত্রিত হয়ে গেল। রাত তখন প্রায় 11:30। ইলার মাথায় সারাদিন ধরে একই চিন্তা ঘুরছে, সবাই ওর উপর ক্ষেপে আছে, কিন্তু তবুও নিজের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে, কারণ অন্তত অন্যায় থামাতে পেরেছে সে। বিছানায় শুয়ে সে মোবাইলটা হাতে নিল ইলা। স্ক্রিনে আলো জ্বলে উঠতেই তাসকিনের নামটা চোখে পড়লো। কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর হঠাৎ দুষ্টমি মাথায় এলো। ইলা ভাবলো, চল একটু মজা করা যাক তাসকিনের সাথে, দেখি এই আজব ছেলেটা কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, একটা কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। না, একটা কথা বলা যাবে না। কেন? প্রশ্ন করলে ব্লক করে দেবেন নাকি? আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আপনার বিয়ে হয়ে গেছে? এলাই মেসেজ দিয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। এই বুঝি বুলাক মারলো। 1 মিনিট কোনো উত্তর নেই, তারপর হঠাৎ রিপ্লাই আসলো, হ্যাঁ, বিয়ে হয়েছে, 4টা বাচ্চাও আছে। হ্যাপি? সত্যি বিয়ে হয়ে গেছে আপনার? এই যে মজা কইরেন না, সিরিয়াসলি জিজ্ঞেস করছি। হো, সিরিয়াসলি? তাহলে উত্তরও সিরিয়াস না। এখনো হয়নি, তবে যারা আমাকে প্রপোজ করে তাদের লিস্ট বানালে তুমি ভয় পেয়ে পালাবে। আমি তো আর কাউন্ট করতে চাই না। তুমি কাউন্ট করলে আমারই লাভ। অন্তত জানবো কতজন আমাকে ভালোবেসেছিল। এলা একেবারে চোখ বড় বড় করে তাকালো। ধুর, আপনি এমন কেন? কেমন? থাক, আপনার সাথে কথা বললে তো মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, বাসায় লাস্ট কবে গিয়েছিলেন? আমার বাসা আমার সাথেই থাকে, আমি যেদিকে যাই সেদিকেই যায়।
লাস্ট তো এখনই, আমি তো বাসার ভেতরেই আছি। আরে ওইটা না, আমি বলতেছি বাবার বাড়ি মায়ের হাতে রান্না খাইছেন কবে লাস্ট? ওহ আচ্ছা, রমজানে গিয়েছিলাম 2 দিনের ছুটি, তখন খেয়েছিলাম মায়ের হাতে রান্না। তো আবার কবে যাবেন? এই তো কিছুদিন পরে কুরবানির ঈদের ছুটিতে। কতদিনের ছুটি? 10 দিনের ছুটি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আপনাদের তো 1 মাস 2 মাস ছুটি দেয়, তাহলে আপনি এত অল্প দিনের ছুটি কেন? এই মেয়ে, এইগুলো কি প্রশ্ন আজাইরা? সরি, বেশি প্রশ্ন করে ফেলেছি। নেক্সট টাইম এইসব মেসেজ করলে ব্লক করে দিব। ইস, আপনি বলেছেন আর ব্লক করবেন না। আবার ইলা আবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মেজাজ গরম হয়ে গেল। আপনি আসলে আজব মানুষ। ধন্যবাদ আমাকে স্পেশাল টাইপ বলার জন্য। ধন্যবাদ নাই, আপনি পুরাই টেরা মানুষ। আচ্ছা, প্রশ্ন শেষ হলো নাকি পরীক্ষার প্রশ্নপত্রের মতো আরো বাকি আছে? কনফিউজিং মানুষ। আমি তো ভেবেছিলাম আপনি নর্মাল হবেন, কিন্তু আসলে নর্মাল না। তুমি নর্মাল লোক খুঁজছো? তাহলে আমি বাদ, আমি এক্সট্রা অর্ডিনারি। উফ, আপনি যেভাবে উত্তর দেন আমি তো গুলিয়ে যাচ্ছি সব। গুলিয়ে যাওয়া ভালো, তবেই তো আমাকে বুঝতে আবার চেষ্টা করবে। না ধন্যবাদ, আপনাকে বোঝার চেয়ে না বোঝাই ভালো। কিন্তু আমি তো চাই তুমি আমাকে বুঝো, কারণ তোমাকে ছাড়া আর কেউ আমার এই আজব উত্তরগুলো সহ্য করবে না। এলা এক মুহূর্ত থেমে গেল, বুকের ভেতর কেমন জানি করে উঠল। তাসকিনের এই লাইনটা আলাদা হাসির আড়ালে যেন অন্য কিছু লুকানো। আপনি সিরিয়াস না মজা করছেন? তুমি চাইলে সিরিয়াস, তুমি চাইলে মজা, আমি সবসময় তোমার মুডে অ্যাডজাস্ট করি। এলার গাল লাল হয়ে উঠল, তাড়াহুড়ো করে উত্তর দিল। থাক, আপনার সাথে কথা বলে লাভ নাই, ঘুমাই। ঘুমাও, আল্লাহ হাফিজ। এলা ফোন আপ করে বালিশে মুখ গুজে ফেলল। হাসি আর বিরক্তি মিলে মিশে অদ্ভুত একটা অনুভূতি। মনে মনে বলল, আজব, মানুষটা সত্যি আজব। এলা হাসি মুখে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা সকাল অপেক্ষা করছে এলার জন্য। পরের দিন সকালে জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে ইলার মুখে। ঘুমের ঘরে মোবাইলটা পাশে কাঁপতে লাগলো। আধো চোখে ফোনটা হাতে নিয়ে আনলক করলো সে। হঠাৎই চোখে পড়লো সোশ্যাল মিডিয়ার ফিডে একটা ভিডিও, তাসকিনের নতুন পোস্ট। ভিডিওর শুরুতেই তাসকিনের হাসিমাখা মুখ, তার হাতে 1 কাপ কফি, পাশে টেবিলে রাখা একটা রেড রোজ আর একটা সুন্দর ছোট্ট পুতুল বসানো, ক্যাপশনে লেখা, মাই রেড কুইন ডিজার্ভস এ রেড মর্নিং। এলার বুঝতে বাকি রইল না, এই রেড কয়েনকে এলার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মেরে দিল। নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। ঠোঁট শুকিয়ে গেল, গলা কেঁপে উঠল। রেড কুইন মানে ওর জীবনে কেউ আছে? মাথায় হঠাৎ ঝড় বয়ে গেল। গতরাতে তাসকিনের তেরা তেরা উত্তরগুলো শুনে মনে পড়ল সব শব্দই এখন বিদ্রুপের মতো বাজছে কানে। ইলা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। চোখের কোণে পানি জমে উঠেছে। বালিশের উপর টুপটাপ পড়ছে অশ্রু। ভেতরে এক ধরনের অসহায়তা, যেন কারো কাছে কিছুই বলার নেই, শুধু বুকের ভেতর একটা শব্দ আটকে আছে কেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। পরি ঢুকে বসে বলে, এই খবর দেখছিস? তাসকিন ভাইয়ার ভিডিওতে এই রেড কুইন কে? ইলা মাথা নিচু করে থাকে। পরি বুঝে যায় কিছু একটা ঠিক নেই। এই এলাকা আছিস? ইলা মুখ তুলে তাকায়, চোখ লাল, গলা ভারী হয়ে এসেছে। পরি, সত্যি কি ওর লাইফে অন্য কেউ আছে? পরি বালিশের পাশে বসে ওর কাঁধে হাত রাখে। এটা নিয়ে কাঁদবি না তো, এখন তো জানিস ওর লাইফে অন্য কেউ আছে, এখন অন্তত ভুলে যাও ওকে। ইলা তাড়াহুড়ো করে চোখ মুছে নেয়, কিন্তু কান্না থামাতে পারে না। ভুলতে পারবো না পরি, আমি তো ওকে খুব করে ভালোবেসে ফেলেছি। ভুলে যাও ওকে, এখন ওর লাইফে কেউ আছে, ও তোকে পাত্তা দিবে না। ও তো আমার নিঃশ্বাস, মানুষ কি নিঃশ্বাস ছাড়া বাঁচে? বাদ দে তো, তুই তোর নিজের কতটা রাখ, কান্না করে লাভ নেই। ইলা নিচের ঠোঁট কামড়ে ধরে, কিন্তু চোখের পানি আবারও গড়িয়ে পড়ে। পরি একটা টিস্যু এগিয়ে দেয়। চল মুখ ধুয়ে ফেল, কিছু খা, এভাবে নিজেকে শেষ করে ফেলিস না। ইলা নিঃশব্দে উঠে যায় ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ফ্যাকাশে মুখ, ভেজা চোখ, কাপা ঠোঁট নিজেকেই জিজ্ঞেস করে, তুই এমনটা আশা করেছিস ইলা? তাসকিনের ভেতরে কি আছে যে এত পাগলামি করছিস তুই? আয়নায় প্রতিফলিত মুখটা কোনো উত্তর দেয় না, শুধু চোখ থেকে আবারও গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। ওয়াশরুম থেকে বের হয়ে পরীকে বলে, তুই ঠিক বলেছিস পরি, কাউকে বেশি বিশ্বাস করাটা ভুল। এলা মাথা নাড়ল, কিন্তু মনটা তখনও ভারী। জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। মনে হলো আকাশও আজ তার সাথে কাঁদছে। তার বুকের ভেতর কেবল একটা কথাই প্রতিধ্বনিত হতে থাকলো, রেড কুইন। আর প্রতিবার শব্দটা মনে পড়তেই বুকের কোথাও কেমন যেন ছ্যাদ করে উঠছিল। এলা বৃষ্টির সাথে গান বলতে শুরু করলো, তাকে বলতে ইচ্ছে করে মনটা তারই সুরে অনুরাগিনী,
তবু বলতে গিয়ে হায় মনে পড়ে যায় অন্য কাহিনী। ঘুম ঘুমে আধারে চাই প্রেম যে তারে। পরি ইলার পাশে এসে দাঁড়ায়। ইলা তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলে। পরি ইলার কাঁধে হাত রেখে বলে, তুই তাসকিনকে ভুলে যা না, ও এখন অন্য কাউকে ভালোবাসে, ওর জন্য কান্না করে কি হবে বল? আমি ওকে ভুলতে পারবো না রে, কোনোদিন না। তবে ওর ইয়েলো কুইনের কথা শুনে আমার অনেক কান্না পাচ্ছে। মরিচিকার পেছনে দৌড়ে লাভ নেই ইলা, ওকে তুই কখনোই পাবি না। আর্মিরা এমনটাই হয়, গার্লফ্রেন্ড বউ থাকার পরেও বলে না, আর যখন সেলিব্রিটি হয়ে যায় তখন বলে বউ আছে, গার্লফ্রেন্ড আছে। ইলা চুপচাপ দাঁড়িয়ে আছে। পরি অনেক চেষ্টা করেছে ইলার মন ভালো করার, কিন্তু পারেনি। রুমের বাইরে থেকে এতক্ষণ যাবৎ পরি আর ইলার সব কথা শুনেছে ইলার মা। তবে এখন মেয়ের মন মানসিকতা ভালো না, তাই বাইরে থেকেই চলে গেল। অন্যদিকে তাসকিন বুঝলই না তার একটা কথা কারো মন ভেঙে দিয়েছে। সে তো তার মনে আছে, ভিডিও বানাচ্ছে নিজের মতো করে, কিন্তু ইলা ফোন ছুঁয়েও দেখছে না। বিকেলে তাসকিন আবার তার রেড কুইনকে নিয়ে ভিডিওতে কথা বলল। পরে ভিডিও দেখে বলল এটা ইলা দেখলে আরো ভেঙে পড়বে, তাই পরে দ্রুত ইলার রুমে এসে ইলাকে বলল, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। তুই তাসকিনকে ব্লক করে দে। পারবো না রে, আমি ওকে ব্লক করতে। কেন পারবি না? ও তো তোকে বারবার ব্লক করে দেয়, তুই কেন পারবি না? তুই তাসকিনের নতুন ভিডিও দিয়েছে তাই আমাকে এই কথা বলছিস, তাই না? দেখ, এখনো প্রতিদিন ওর রেড রোজকে নিয়ে কথা বলবে, তোর কষ্ট হবে, তাই আমি চাই না তুই বারবার এগুলো দেখে কষ্ট পা। আচ্ছা ব্লক করে দিব, যা। এই কথাগুলোর মাঝখানে ইলার মা এসে হাজির হলো। এটা দেখে ইলা পরি দুজনেই অনেক ভয় পেয়ে যায়। কে তোকে ভুলে যাবে? রুমের ভেতরে এমন নীরবতা যেন বাতাসও হাঁটতে ভয় পাচ্ছে। পরি এক সেকেন্ড মাথা কাজ করাতে চেষ্টা করে, তারপর চট করে হাসি মুখে বলে ওঠে, ও না, ছোট মা আসলে ইলা একটা উপন্যাস পড়েছে তো মন খারাপ হয়ে গেছে, তাই ওকে বোঝাচ্ছিলাম এসব উপন্যাসের গল্প ভুলে যেতে। সাবিহা ভুরুকুচকি ইলার দিকে তাকালেন। পরির অবস্থা খারাপ, না জানি এখন কি থেকে কি হয়ে যায়। ইলার মা অবিশ্বাসের সুরে বলল, তাই নাকি? কি সেই উপন্যাসের নাম শুনি? লাভ ইন দ্য আর্মি। ছোট মা, উপন্যাসের নাম একদম বাজে, গল্পটাও বাজে। ইলা তখন মাথা নিচু করে বসে আছে, চোখে অশ্রুর দাগ, চুপচাপ যেন পৃথিবীর কোনো কথাই শুনতে পাচ্ছে না। সাবিহা ধীরে ধীরে ইলার কাছে আসে, ইলার মাথায় হাত রাখে, নরম গলায় বলল, ইলা মা, আমি জানি তুই কিছু লুকাচ্ছিস, কিন্তু মনে রাখ, যে মানুষ চোখের পানি ফেলার সে ভালোবাসার যোগ্য না। ইলার মায়ের কথা শুনে ইলার চোখে আবার পানি চলে আসে। পরি সেটা টের পেয়ে নিঃশব্দে ইলাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, সব ঠিক হয়ে যাবে রে, শুধু কাঁদিস না এখন, ছোট মা কিছু টের পেলে ঝামেলা হয়ে যাবে। সাবিহার কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথে ইলা আর পরি দুজনেই হাঁপ ছেড়ে বাঁচে। পরি ফিসফিস করে ইলাকে বলল, বাঁচলাম রে, আমার বুদ্ধিটা না থাকলে আজ তো ধরা খেতাম আমরা। তোর মাথায় বুদ্ধি কম না, তাই তো তুই এখনো কোনো কষ্ট না পেয়ে আছিস। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলে। সেই হাসিতে চাপা দুঃখ, অদ্ভুত এক মায়া আর বন্ধুত্বের উষ্ণতা মিশে যায়। রুমের জানালা দিয়ে হালকা বাতাস ঢোকে, পর্দাগুলো দুলে ওঠে, আর বাতাসে ভেসে বেড়ায় এক অনুচ্চারিত কষ্টের গন্ধ। সারাদিনটা ইলার এভাবেই কেটে গেল। চুপচাপ মন খারাপ করে সন্ধ্যার পরে পরি ইলার রুমে আসলো। পরি এসে দেখে ইলার চোখ তখনও ভিজা, কান্না করেছে। পরি কিছুক্ষণ চুপ থেকে ইলার দিকে তাকিয়ে থাকে, তারপর নিচু গলায় বলে, তুই কি কখনো তাসকিনকে দেখেছিস? ও কি তোকে ছবি দিয়েছে নিজে? ইলা একদম নিঃশব্দে মাথা নাড়ে। না। পরি ইলার কথায় থমকে যায়, চোখ কুচকে ইলাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, একটা মানুষকে না দেখে না জেনে কিভাবে ভালোবাসতে পারিস তুই ইলা? ইলা কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকলো চুপ করে, তারপর মৃদু হেসে পরিকে বলল, জানি না। এই তিনটা শব্দ যেন পুরো ঘরটা ভরে ফেলে। একটা নিঃশব্দ কষ্ট নেমে আসে দুজনের মাঝখানে। পরিমুখে এবার একটু বিরক্তি ফুটে ওঠে। পরি রাগ করে ইলাকে বলতে শুরু করলো, কি এমন আছে তোর ওই তাসকিনের মধ্যে যার জন্য তুই এতটা পাগল হয়েছিস? তার ভয়েস, তার কথা বলার ধরন, তার ভদ্রতা, তার সুন্দর করে সালাম দেয়া, তার হাত, তার রাগ, সবকিছু বাধ্য করেছে আমাকে তাকে ভালোবাসতে। পরি কিছুক্ষণ তাকিয়ে থাকে ইলার দিকে। এমনি কি সত্যি পাগল নাকি? তারপর মৃদু হেসে মাথা নাড়ে বলে, সত্যি রে ইলা, তুই অন্যরকম, তোর ভালোবাসাটা আমি বুঝি না। ভয়েসের মায়াজালে পড়া মানে কষ্ট নিশ্চিত। আমি চাই না কেউ এমন ভয়েসে মায়াজালে পড়ুক। ইলা হাসে, কিন্তু সেই হাসিতে একটু আনন্দ নেই। চোখে পানি, ঠোঁটে শুকনো হাসি নিয়ে ইলা বলল,
তার হাসি শুনলেই আবার কলিজা ঠান্ডা হয়ে যায় রে। যখন মন খারাপ থাকে আমি তার ভয়েস ভিডিওগুলো দেখি। তাসকিনের হাসি শুনলেই মনে হয় আমার সব ক্লান্তি মুছে যায়। কিন্তু তুই কি জানিস ভয়েসের পেছনে যে মানুষটা থাকে সে হয়তো তোর কল্পনার মতো না। জানি, কিন্তু আমার ভালোবাসা কোনো মুখের ওপর নির্ভর না। পরি, আমি ওর ভেতরের মানুষটাকে ভালোবেসে ফেলেছি। পরিবার একদম চুপ। জানালার বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ঘরে। ইলার মুখে সেই আলো পড়ে, আরো শান্ত, আরো বিষণ্ণ লাগে। পরি তাকিয়ে থাকে। তার মনে হয় ইলা যেন এই পৃথিবীর কেউ না, সে অন্য এক জগতে বাস করে, যেখানে ভালোবাসা অদৃশ্য কিন্তু অনুভবটা গভীর।